আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আমাদের ইজি ম্যাথ বইয়ের ঢাকা বোর্ড ২০২৪ সালের ১৭ অধ্যায়ের একটা সৃজনশীল সমাধান করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা গণসংখ্যা সারণী দেওয়া আছে। এই সারণী থেকে আমাদের হচ্ছে এই ক খ গ প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তো মধ্যক শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব? খুবই সহজ। মধ্যক শ্রেণী যেটা সেটা নির্ণয় প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে বলছে। তো প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করব? যেই শ্রেণীতে গণসংখ্যা বেশি সেটাই প্রচুরক শ্রেণী। সেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে ২০, তার মানে ৫১ থেকে ৬০, এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। এখন এই প্রচুরক শ্রেণীর মধ্যমানটা নির্ণয় করতে হবে। তো ৫১ থেকে ৬০ এর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব? মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র হচ্ছে এই ৫১ আর ৬০কে যোগ করে দিয়ে ২ দিয়ে ভাগ করে ফেলতে হবে। এই যে ৫১ যোগ ৬০ ভাগ ২, অর্থাৎ শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্নসীমা ভাগ ২, বা শ্রেণীর নিম্নসীমা যোগ শ্রেণীর উচ্চসীমা ভাগ ২। তো এই দুইটাকে যোগ করে ২ দিয়ে ভাগ করে ফেললাম, ৫৫.৫। এটা আমাদের অ্যান্সার। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এটার মধ্যক নির্ণয় করো। এটার মধ্যক যদি আমরা নির্ণয় করতে যাই, কিভাবে নির্ণয় করব? প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তি যেগুলো আছে সেগুলো আমাদের লিখতে হবে, গণসংখ্যা যেটা আছে সেটাও লিখতে হবে। তবে মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের আরো একটা কলাম এক্সট্রা লিখতে হয়, যেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা আমাদের এই ছক কাগজের মধ্যে আরেকটা কলাম এক্সট্রা লিখবো। এই যে দেখো এখানে এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেটা দেওয়া আছে, অর্থাৎ শ্রেণীব্যাপ্তিকে প্রাপ্ত নম্বর লিখছে, তুমি এখানে চাইলে শ্রেণীব্যাপ্তি লিখতে পারো, সমস্যা নাই। তো যেগুলো দেওয়া আছে সেগুলো লিখলাম, আর ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখলাম। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে সেটা তোমাকে একটু বলে রাখি। প্রথম ঘরে গণসংখ্যা যত, ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে তত হয়। এরপরে কোনাকুনি যোগ হবে, 6-এর সাথে 16 যোগ করলে 22 হয়, আবার এই 22-এর সাথে 12 যোগ করলে 34 হয়, 34-এর সাথে 13 যোগ করলে 47। এভাবে কোনাকুনি যোগ করে করে ক্রমযোজিত গণসংখ্যাগুলো তোমার বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা সবগুলো বের করা হলো, টোটাল হলো 80। তার পরবর্তীতে তোমাকে এখন এই যে মধ্যক নির্ণয় করতে যাচ্ছি আমরা, এই মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা সেটা বের করতে হবে। যেমন ক নাম্বার আমরা প্রচুরক শ্রেণী বের করছি, তেমনি এখানে মধ্যক শ্রেণী বের করতে হবে মধ্যক নির্ণয় করতে গেলে। তো মধ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করে সেটা আমরা একটু দেখি। দেখো, মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে যে কাজ করতে হবে, প্রথমে এই সবগুলো গণসংখ্যা যোগ করে ফেলতে হবে। এই সবগুলো যোগ করলে হয় 80, যেটাকে n দিয়ে প্রকাশ করা হয়। এখন এই 80কে, এই n কে তোমাকে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। 2 দিয়ে ভাগ করলে হয় 40। এই 40তম পদটাই হচ্ছে মধ্যক। এখন 40তম পদ কোন শ্রেণীতে আছে, কোন ঘরে আছে, সেটা কিভাবে বুঝবো? সেটা ক্রমযোজিত গণসংখ্যা দেখে বোঝা যায়। ক্রমযোজিত গণসংখ্যা 6 মানে শুরু হবে 1 থেকে, 1 থেকে 6তম পদ পর্যন্ত এখানে আছে। 6 এর পরে শুরু হবে কত? 7, 7 থেকে 22তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 22 এর পর শুরু হয় 23, 23 থেকে 34তম পদ পর্যন্ত এই ঘরে আছে। 34 এর পর শুরু হবে 35, 35 থেকে 47তম পদ পর্যন্ত এই ঘরে আছে। আমরা খুঁজতেছি কিন্তু 40তম পদকে। 40তম পদ কিন্তু এই ঘরে অবস্থিত। কিভাবে? কারণ 35 থেকে 47 এর মধ্যেই কিন্তু 40 অবস্থান করছে। তো এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণীটা হচ্ছে এই 41 থেকে 50, এই শ্রেণীটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এই যে দেখো এখানে বলে দিলাম 40তম পদের মান, যার অবস্থান হচ্ছে 41 থেকে 50-এ, তার মানে মধ্যক শ্রেণী হচ্ছে 41 থেকে 50। এবার আমরা মধ্যকের সূত্রটা লিখে ফেলি। মধ্যকের সূত্রটা কি হবে? মধ্যকের সূত্রটা হচ্ছে এল প্লাস, দেখো মধ্যকের সূত্রটা হচ্ছে, এখানে দাগ দিয়ে রাখি, যেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী 41 থেকে 50। ওকে, এখন আসো মধ্যক শ্রেণী কিভাবে, মধ্যকের সূত্রটা কি? মধ্যকের সূত্রটা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস এফসি ইন্টু h/fm। এটা হচ্ছে মধ্যকের সূত্র। তো সূত্রটা লিখলাম। এখন এল কি? এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ এল এর মান হচ্ছে 41, প্লাস n/2 কি? n/2 কে তুমি 80/2, n এর মান 80, তার মানে 80/2 লিখতে পারো। আবার তুমি চাইলে সরাসরি 40 লিখতে পারো, কারণ তুমি n এর মান, n/2 এর মান অলরেডি বের করছো। তো n/2 এর মান তুমি এখানে সরাসরি 40 লিখতে পারো, অথবা 80/2 তুমি লিখতে পারো। মাইনাস এফসি, এফসি এর মান কি হবে? দেখো এফসি এর মান হচ্ছে এই যেটা মধ্যক শ্রেণী, সেটার আগে যে শ্রেণী আছে, এটা তো মধ্যক শ্রেণী, এটার আগে যে শ্রেণী আছে সেটার ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে এফসি। তার মানে এফসি এর মান হচ্ছে 34 ইন্টু এইচ। এইচ এর মান কি? এইচ কে বলা হয় শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। এই এইচ এর মান হচ্ছে যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দাও। এই যে 21 থেকে 11 বিয়োগ করো, কত হয়? 10। 31 থেকে 21 বিয়োগ করো, কত হয়? 10। তার মানে এইচ এর মান হচ্ছে আমাদের 10, ডিভাইডেড বাই এফএম। এফএম এর মান কত হবে? এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের এইটা, এটার গণসংখ্যা হচ্ছে 13, তার মানে এফএম এর মান হচ্ছে 13। এখন এটা ক্যালকুলেট করলে অ্যান্সার যা আসে সেটাই মধ্যক। তা আমাদের বইয়ের মধ্যে অলরেডি এটা করা আছে। তুমি যদি এখানে খেয়াল করো, এই যে দেখো এই জায়গার মধ্যে যদি তুমি দেখো, এখানে এই যে মানগুলো বসানো আছে, ঠিক আছে, যেভাবে আমি দেখাইলাম সেভাবে মানগুলো এখানে বসানো আছে। এই যে 41 প্লাস
ওই n/2 এর মান সরাসরি 40 বসাই দিছে, -30 ইন্টু h/fm, h এর মান 10 আর fm এর মান হচ্ছে 13, তার মানে 10/13। এরপরে 41 এর জায়গায় 41, 40 থেকে 34 বিয়োগ করলে 6, 10/13 এর জায়গায় 10/13। এখন 6 এর সাথে 10 গুণ করলে 6 10 এ 60, 60 ডিভাইডেড বাই 13। এখন 60 কে 13 দিয়ে ভাগ করলে হয় 4.62। এবার 41 এর সাথে 4.62 যদি আমরা যোগ করি তাহলে হয় 45.62। শেষ। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় মধ্যক। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এবার আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন আমাদের কি সমাধান করতে বলছে? গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে এই যে যে চিত্রটা আমরা টেবিলটা দেখতে পাচ্ছি, এটার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে চলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলেও আমাদের একটা কলাম এক্সট্রা লাগবে। সেই কলামটা কি? সেই কলামটার নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান। এই প্রাপ্ত নম্বর আর গণসংখ্যা এগুলো তো প্রশ্নেই দেওয়া আছে, আমাদের শুধু শ্রেণীর মধ্যমানটা লাগবে। শ্রেণীর মধ্যমান বের করা খুবই সহজ। শ্রেণীর মধ্যমান বের করতে হলে তোমাকে এই উচ্চ সীমা আর নিম্ন সীমা এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে ফেলতে হবে। এই 20 আর 11 যোগ করলে 31, 31 কে 2 দিয়ে ভাগ করলে 15.5, 30 আর 21 যোগ করলে 51, 51 কে 2 দিয়ে ভাগ করলে 25.5। এভাবে তুমি সবগুলো মধ্যমান নির্ণয় করে নিবা। আচ্ছা, তাছাড়াও তোমাকে এখানে দুইটা মধ্যমান এক্সট্রা নির্ণয় করে নিতে হবে। কোন দুইটা মধ্যমান? দেখো 15-র আগে যদি কোনো মধ্যমান থাকে, 15-র আগে যদি কোনো মধ্যমান থাকে সেটা কত বলো তো? 15-র আগে কোনো মধ্যমান থাকলে কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে মধ্যমান 10 10 করে কমতেছে। দেখো 45 থেকে 10 কম, 35 থেকে 10 কম, 25 থেকে 10 কম, 15, 15.5 থেকে 10 কম, কত হবে তাহলে? 5.5। তার মানে এর আগে কোনো মধ্যমান থাকলে 5.5 হবে। আরো একটা মধ্যমান তোমার এক্সট্রা লিখতে হবে। সেটা কি? এই 95.5 এর পরে যদি কোনো মধ্যমান হতো সেটা কত হবে? সেটা হবে 105.5। কেন? কারণ নিচের দিকে 10 10 করে বাড়তেছে। এই যে দেখো 75 এর পর 85, 85 এর পর 95, তার মানে 95 এর পর 10 বেড়ে 105.5 হবে। এবার আসো আমরা আমাদের ছকে চলে যাব, অর্থাৎ গ্রাফে চলে যাব। গ্রাফের মধ্যে তোমাকে যে কাজ করতে হবে, এই বরাবর একটা দাগ দিতে হবে যেটাকে বলে এক্স অক্ষ, আর এই লম্বালম্বি বরাবর একটা দাগ দিতে হবে যেটাকে বলা হয় ওয়াই অক্ষ। সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষে আমরা মান বসাবো শ্রেণীর মধ্যমানগুলোকে, অর্থাৎ আমাদের এখানে যে মধ্যমানগুলো আছে এই মধ্যমানগুলোকে বসাবো। তবে মধ্যমানটা এই 5.5 থেকে শুরু করবো আর শেষ করবো 105.5-এ। কেন এই দুটো এক্সট্রা নিয়েছি সেটা একটু পরে বুঝবো। এই যে দেখো এখানে আমি 5.5 একটা বিন্দু নিলাম, ঠিক আছে? অর্থাৎ তুমি যে কাজটা করবা সোজা হিসাব, সেটা হচ্ছে তুমি প্রথমে 5 ঘর খালি রাখবা। 5 ঘর খালি রেখে তুমি এখানে এই জায়গায় 5.5 একটা বিন্দু দিবা। এরপরে তুমি আবার 15.5 বিন্দু দিতে হবে, কারণ দেখো আমাদের পরবর্তী ঘরটা হচ্ছে 15.5, এরপরে 25.5। তো এরপরে আমরা 15.5 একটা বিন্দু দিব। এই 5.5 এর পরে 15.5 বিন্দু দিব, মানে লিখবো 15.5-এ। তো 5.5 থেকে 15.5 এর মধ্যে গ্যাপ কিন্তু 10। 5.5 থেকে 15.5 এর মধ্যে কিন্তু 10 ব্যবধান। তার মানে 10 ঘর পরে আমার কিন্তু 15.5 লেখার কথা ছিল। কিন্তু ভাইয়া 10 ঘর পরে যদি 15.5 লিখি, আবার 10 ঘর পরে যদি 25.5 লিখি, আমার কিন্তু এক্স অক্ষে জায়গা হবে না। সেজন্য আমি এখানে এক ঘরকে 2 2 করে হিসাব করে নিলাম। অর্থাৎ 5.5 এর পরে 5 ঘর পরে আমি 15.5 লিখে ফেলবো। অর্থাৎ এক ঘরকে 2 2 করে হিসাব করতেছি। অর্থাৎ 5.5 এর পর এক ঘর পরে সেটা 6.5 হবে না, 7.5 হয়ে যাবে। আরেক ঘর পরে 9.5 হয়ে যাবে, মানে 2 2 করে বাড়বে। তার মানে 5 ঘর পরে 10 বেড়ে যাবে। আবার 5 ঘর পরে 25.5 হবে। আবার 25.5 এর 5 ঘর পরে 35.5 হয়ে যাবে। কেন? এক ঘরকে আমরা 2 2 করে হিসাব করছি, আর এটা করার কারণ আমাদের এক্স অক্ষে জায়গা হবে না সেজন্য। তো এইভাবে আমি 105.5 পর্যন্ত বিন্দুগুলো নিলাম। তো এবার আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ধরে নিব। সো ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা যদি আমরা বসাইতে যাই, গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 20। তো ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাতে গেলে আমাদের 20 ঘর পর্যন্ত লাগবে। তো আমরা এখানে 20 ঘর পর্যন্ত মান লিখে নিব। দেখো 20 ঘর কিন্তু জায়গা হবে, এখানে আমাদের ঝামেলা করতে হবে না, এক ঘরকে 2 করে ধরতে হবে না। 20 ঘর কিন্তু খুব বেশি না, তাই আমরা এখানে এক ঘরকে 1 1 করেই ধরে নিছি, যে এক ঘর উঠলে 1 করে উঠবে। তার মানে 5 ঘর পরে আর ওয়াই অক্ষের মানগুলো লিখতে হয় 5 5 ব্যবধানে বা 10 10 ব্যবধানে। এখানে যেমন আমাদের প্রশ্নে যেমন ছিল বা ছকের মধ্যে যেমন ছিল ওইগুলাই বসাইছি, 25.5ই বসাইছি। বাট গণসংখ্যা লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে লিখবো না যে প্রথমে লিখবো 6 তারপর 16, এরকম লিখবো না। আমরা এখানে 5 5 করে লিখবো। যে দেখো 5 ঘরের উপরে 5, তার 5 ঘরের উপরে 10 15 20 20 পর্যন্ত আমরা লিখবো, কারণ আমাদের সর্বোচ্চ গণসংখ্যা 20।
এবার মান বসানো, বিন্দু বসানোর পালা। বিন্দু বসানো শুরু করবো আমরা 15.5 বরাবর, কারণ 5.5 বরাবর কোনো গণসংখ্যা নাই। 15.5 বরাবর গণসংখ্যা 6, তার মানে 15.5 বরাবর 6 ঘর উপরে বিন্দু দিব। 25.5 বরাবর 16, মানে 16 ঘর উপরে বিন্দু দিব। তো এখানে আমরা ঠিক সেম কাজ করছি, 15.5 বরাবর 6 ঘর উপরে বিন্দু দিছি, 25.5 বরাবর 16 ঘর উপরে বিন্দু দিছি। এইভাবে সবগুলো আমরা বিন্দু দিয়ে নিব। সবগুলো বিন্দু দেওয়ার পর এবার তোমার কাজ হচ্ছে সবগুলো বিন্দু যোগ করে ফেলা। এই যে সবগুলো বিন্দু আমি এখানে যোগ করে ফেলবো, এই যে বিন্দু এটার সাথে এই যে এইভাবে স্কেল দিয়ে এভাবে এই সবগুলো বিন্দু যোগ করে ফেলবো। এই যে সবগুলো বিন্দু যোগ করে ফেলছি। এবার এই ছকটাকে এক্স অক্ষের সাথে মিলাতে হবে। তো এক্স অক্ষের সাথে মিলানোর জন্য ওই যে আমরা শুরুতে 5.5 ধরে নিছি, এটা ধরে নেওয়ার কারণ আমি তখন বলি নাই, এখন বলবো। কারণ হচ্ছে আমরা এটাকে এক্স অক্ষের সাথে মিলাতে হলে ওই আগের ঘরটার সাথে মিলাবো, আর এটাকে এই সাইড দিয়ে মিলাতে হলে এই পরের 105.5 এর সাথে মিলাবো, তাহলে আমাদের ছকটা কমপ্লিট হবে। এর পরবর্তীতে তুমি দেখবা এখানে কিন্তু এই কাটা চিহ্ন আছে। এই কাটা চিহ্নটা কেন? দেখো এই ঘর যদি শূন্য হয়, এই ঘর কিন্তু 5 হওয়ার কথা, বাট এখানে 5.5 লেখা আছে, তার মানে এটা অ্যাকুরেট না। তো এটা অ্যাকুরেট করার জন্য আমাদের এখানে এই কাটা চিহ্নটা দিতে হয়। এটা দিয়ে বোঝায় যে না, এই এতটুকুর মধ্যে 5.5টা ঘরই আছে। তো এখানে তো 5.5, অনেক সময় এখানে 40 থাকে, 20 থাকে, 25 থাকে। এই 25টা ঘর বোঝানোর জন্য তখন এরকম কাটা চিহ্ন ব্যবহার করতে হয়। এরপর তুমি ছক কাগজে এই জায়গায় লিখে দিতে হবে, এই জায়গায় তুমি শ্রেণীর মধ্যমান ধরছো, এই বরাবর গণসংখ্যা ধরছো, এই জায়গায় গণসংখ্যা তোমাকে লিখে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে যাবে। এবার গ্রাফ যে তুমি করছো এটার একটু বর্ণনা দিয়ে দিতে হবে। ওই যে তুমি এক্স অক্ষে কিন্তু এক ঘরকে 2 2 করে হিসাব করছো, এটা বলে দিতে হবে। তো এই যে দেখো ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 2 একক ধরে শ্রেণীর মধ্যমান গুলাকে আমরা বসাইছি, আর ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে 1 একক ধরে এই ওয়াই অক্ষের দিকে প্রত্যেক ঘরকে 1 1 করে আমরা হচ্ছে গণসংখ্যা বহুভুজ মানে গণসংখ্যা বসাইছি। গণসংখ্যা বসাই তারপরে আমাদের যে গ্রাফটা অঙ্কন করলাম সেটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ আমরা এঁকে ফেললাম। আর এই মূল বিন্দু থেকে এখানে 5.5টা ঘর আছে, এটা বোঝানোর জন্য এই ছেদ চিহ্ন ব্যবহার করছি, সেটাও লাস্টে বলে দিলাম। তাহলেই কিন্তু আমাদের প্রশ্নটা সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।